চেয়ারে এলিয়ে বসে রয়েছে অর্ণা। তার দৃষ্টি শূন্য। তার মন যে এই সুইটে নেই বুঝতে অসুবিধে হচ্ছে না চার বন্ধুর। অর্ণার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। একটু চুপ করে থেকে অর্ণা বলল, পুলিশ অফিসার অনুরোধের সুরে বললেও যা বলছেন সেই নির্দেশ যে আমাকে পালন করতে হবে এটা আর বলার দরকার ছিল না। বডি আইডেন্টিফাই করার জন্য ওই অফিসার ডাকছেন আমাকে। অফিসারকে 1 মিনিটে আসছি বলে বাথরুমে চলে গেলাম। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলাম। অফিসার করিডোরেই দাঁড়িয়েছিলেন। ওপর আর নিচতলার কিছু বাসিন্দাও হাজির হয়েছে। তারা অবাক চোখে তাকিয়ে দেখছে আমার দিকে। পলিথিনের র্যাপারে মুড়ে একটা বডি সুহানার ফ্ল্যাট থেকে বের করে আনছিল কয়েকজন পুলিশ। অফিসারের নির্দেশে তারা র্যাপারের জিপটা টেনে খুলল। সুহানার বডি দেখে আমি বমি করে ফেললাম। মানুষ কতটা নৃশংস হলে এমনভাবে কাউকে খুন করতে পারে? এমন বিভৎসভাবে খুন করা হয়েছে ওকে যে মুখটা সত্যি বোঝা যাচ্ছে না। আমি ভয়ে চোখ বুজে ফেলেছিলাম। কান্না পেয়ে গিয়েছিল আমার। তবে তবে ও যে সুহানাই সেটা বুঝতে পারলাম। নিজেকে সামলে পুলিশ অফিসারটিকে কোনো রকমে বললাম, ওর হাতের নানা রকম ট্যাটু আর শরীরের গড়ন দেখে সুহানাই মনে হচ্ছে, কিন্তু এর বেশি তো কিছু বলতে পারবো না। আপনাকে তো আগেও বলেছি সুহানার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না। ফ্ল্যাটে ঢোকা বেরোনোর সময় টুকটাক হাই হ্যালো হয়েছে, সেটাও যে রোজ হতো তা নয়। সেটার ভিত্তিতেই মনে হচ্ছে এই বডিটা সুহানার হতে পারে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম খুনটার পর। একেবারে আমার ফ্ল্যাটের উল্টো দিকেই একটা নৃশংস খুন হয়েছে। তারপর থেকে সুহানার ফ্ল্যাটটা সিল করে দেয় পুলিশ। ওই ফ্লোরে এখন আমি একা। ওই নৃশংস খুন নাকি সিরিয়াল কিলারের কাণ্ড কাগজে তাই লেখা হচ্ছিল। একা মেয়েরা নাকি এই সিরিয়াল কিলারের টার্গেট। প্রতি রাতে মনে হতো খুনিটার পরের শিকার বোধহয় আমি। রাতের পর রাত ঘুম আসতো না। অপেক্ষায় থাকতাম কখন ভোর হবে। বেশি নাইট ডিউটি করে নিতাম যাতে যাতে বিভীষিকার মতো রাতগুলো আমাকে একা থাকতে না হয়। স্যান্টিয়াগোর পুলিশ সুহানার খুনের কিনারা করতে পারল না। FBI টেক ওভার করলো কেসটা। তবু কিচ্ছু হলো না। একটা মেয়ে খুন হয়েছে। ওর সঙ্গে লিভ ইন করতো একটা ছেলে, সেও জাস্ট হাওয়ায় মিলিয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া গেল না। সবচেয়ে আশ্চর্যের হলো এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু কোনো ক্লু পর্যন্ত পাওয়া গেল না। আবাসনে রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেল ওই দিন আমি ভোর রাতে ফ্ল্যাটে ফিরছি, কিন্তু সুহানা বা ওর বয়ফ্রেন্ডের কোনো ফুটেজ নেই যেটা থেকে কেস এগোনো যেতে পারে। পুলিশের গোয়েন্দারা অনেক চেষ্টা করেছিল। আমাকে অনেকবার ইন্টারোগেট করলো ওরা। আমার অতীত ভালো করে স্ক্যান করা হলো, যদি আমার সঙ্গে জড়িয়ে থাকার কোনো সূত্র খুঁজে পাওয়া যায়। তাতেও কোনো লাভ হলো না। আমি পুলিশকে সব রকমভাবে সাহায্য করেছিলাম। যতটুকু জানতাম শুরু থেকে যা বলে আসছি তাই বারবার বললাম। তাতেও লাভ হলো না। আনসলভড মিস্ট্রি হিসেবে কেসটা ক্লোজড করে দিল পুলিশ। সময় তো আর থেমে থাকে না। বছরখানেক কেটে গেল। ব্যাপারটা প্রায় মুছে গিয়েছিল আমার মন থেকে। নিজের পড়াশোনা নিয়ে ডুবে আছি। ওই ফ্ল্যাটটাও ছেড়ে দিয়েছি। কলেজের কাছে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। একটা সেমিনারের জন্য ওই সময় LA গিয়েছিলাম। সারা বিশ্বের সেরা বিশেষজ্ঞরা আসেন। আমার পড়াশোনার জন্য এই সেমিনারটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। স্যান পেদ্রো স্টেশন থেকে মেট্রো ধরে ম্যাকআর্থার পার্ক যাব। ওখানকার একটা মেডিকেল ইনস্টিটিউটে সেমিনার। ট্রেন চেঞ্জ করার জন্য মেট্রো স্টেশনে নেমেছি। পার্পল লাইনের দিকে কয়েক পা এগোতে একজনকে দেখে থমকে গেলাম, এতটাই যে কাঁপতে শুরু করেছি। হে হে, কাকে দেখছি আমি? আমার চোখের ভুল নাকি? আমরা যারা ডাক্তার তারা খুব ভালো করে জানি আমাদের ব্রেন একসঙ্গে অনেক ইমেজ জমিয়ে রাখতে পারে। সেই স্টোরেজ থেকে অনেক সময় কিছু কিছু ছবি আচমকায় ছিটকে বেরিয়ে আসে চোখের সামনে। সেটাকেই আমরা ভ্রম বলে ধরি। এটাও কি তেমন? হ্যালুসিনেট করছি কিছু? মিনিট খানেক পরে বুঝতে পারলাম যা দেখছি
সেটা একদম সত্যি। মেয়েটা সত্যি সুহানা। ওকে ওকে চিনতে পেরেও এগোতে পারছিলাম না আমি। পা দুটো যেন কেউ পেরেক দিয়ে মেট্রো স্টেশনের সঙ্গে গেঁথে দিয়েছে। সুহানাকে দেখে আশ্চর্য যত না হয়েছি, ভয় পেয়েছি তার চেয়ে অনেক বেশি। গলা শুকিয়ে যাচ্ছে। মেট্রো স্টেশনের ওই তুমুল ভিড়েও আমি যেন নিশ্চল হয়ে গেলাম। লস অ্যাঞ্জেলেসে সুহানা কি করছে? লম্বা ঢল নামা কোকড়ানো চুল কেটে ফেলেছে। ব্লন্ড করা বয়েজ কাটে ওকে অচেনাই মনে হচ্ছে। বড় বড় আইল্যাশ, আইবলের কালারটাও ব্ল্যাকের বদলে গাঢ় বাদামি। কিন্তু শরীরের গঠন, মুখের আদল, সে কি আর ঢাকা যায়? ওর তীব্র চোয়াল আর ঠোঁট ভীষণ আনকমন, যে একবার দেখবে চট করে ভুলবে না। সুহানার সাজগোজ বলে দিচ্ছে এ মেয়ে রঙের প্রলেপে নিজেকে ঢাকার নিখুঁত চেষ্টা করেছে। বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করছিলাম আমি। এমন সময় সুহানাই দেখতে পেল। প্রায় দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে। গালে একটা চুমু খেয়ে বলল, হাউ আর ইউ হানি? অনেক দিন পর। কেমন কাটছে স্যান দিয়েগোতে? বিষয়টা চাপতে পারলাম না আর। আমার অস্বস্তি হচ্ছিল। চাপা গলায় বললাম, তুমি 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 এখানে? কোনো ভনিতা না করেই সুহানা মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ অর্ণা, তুমি না থাকলে এই জীবনটা পেতাম না। আমি এদিক ওদিক দেখলাম। ব্যস্ত এই মেট্রো স্টেশনে কেউ শুনছে না তো আমাদের কথা? পুলিশ কেসটা ক্লোজ করে দিয়েছে ঠিকই, কিন্তু আমার ওপর ওদের নজরদারি এখনও রয়েছে খুব ভালো করে জানি। কতবার শুনেছি 20 বছরের পুরনো কেস নাকি সলভ করেছে পুলিশ, মেন সাসপেক্টকে দীর্ঘদিন ধরে ফলো করতে করতে। কে বলতে পারে পুলিশের কোনো খোঁচর আমাকে এই এলে পর্যন্ত ফলো করেনি? সুহানা আমার উদ্বিগ্ন চোখ মুখ দেখে হেসে ফেলল। ফিসফিস করে বলল, ধুর বোকা, তোমাকে আমার এখানে কেউ চেনে না, ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমার হুলিয়া শুধু নয়, নামও পাল্টে ফেলেছি, নতুন পাসপোর্টও করিয়ে নিয়েছি। চেনা দুনিয়ার কাছে আমার আর কোনো অস্তিত্বই নেই। সামনের মাসে চিরকালের মতো আমেরিকা ছেড়ে রাশিয়া চলে যাচ্ছি। আমি কি বলবো বুঝতে পারছি না। সুহানা আমার কানের কাছে মুখ এনে বলল, বিয়ে করছি, পাকিস্তানি ছেলে, মস্কোতে সেটেলড। ওর কাছে অবশ্য কোনো কিছু গোপন করিনি। মিথ্যে দিয়ে সম্পর্ক হয় বলো? গুড বাই ফর এভার। আমার থুতনিটা নেড়ে দিয়ে সুহানা মেট্রো সেন্ট্রালের ভিড়ে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়েই রইলাম একা। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। এটুকু জানি ওই সময়টুকু সারা পৃথিবী আমার সঙ্গে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। আমার অ্যাপার্টমেন্টের উল্টো দিকে 1 রুম ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার পর থেকেই সুহানার সঙ্গে বন্ধুত্ব। মেয়েটা বেশ রাত করে ফিরত, অধিকাংশ দিন নেশায় চুর হয়ে থাকত। তবু ও আমার ফ্ল্যাটে এসে কিছুক্ষণ গল্প করে যেত। যেহেতু 3 তলায় মুখোমুখি দুটো ফ্ল্যাট, তাই আমার ফ্ল্যাটে ওর আসা যাওয়াটা কারোর চোখে পড়ত না। আমরাও সেভাবে আমাদের বন্ধুত্বের কথা জাহির করতাম না প্রতিবেশীদের কাছে। আমি তখন স্যান দিয়েগোতে নতুন, মন টিকছে না। লন্ডনে তাও বাঙালি ছিল, কিন্তু ওখানে সর্বক্ষণ ইংরেজি বলতে বলতে হাঁপিয়ে উঠেছি। প্রায় আমারই বয়সী পড়শি দেশের একটা মেয়েকে পেয়ে স্বস্তি পেয়েছি। বন্ধুত্বই হয়ে গিয়েছিল ওর সঙ্গে। এক রাতে গল্প করতে করতে সুহানা বলল, ধরো হঠাৎ করে যদি আমি খুন হয়ে যাই। সুহানা কথাটা বলে মিটমিট হাসছিল। ভাবলাম নেশা করে এসেছে বোধ হয়, অন্যদিন হুইস্কির গন্ধে টেকা যায় না। আজ তা নেই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। এসব কি অলক্ষণে কথা। আমি পরিস্থিতি হালকা করে বলেছিলাম, বাজে রসিকতা করো না, নেশা না করেও আজ নেশা হয়েছে তোমার, ঘরে যাও। সুহানা আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল কয়েক মিনিট। ওর চোখ মুখ যেন কিছু একটা বলতে চাইছে। ওই হাসিতেই সুহানা যেন বোঝাতে চাইছে রহস্যজনক কিছু। সুহানা দেশ থেকে পালিয়ে এসেছিল আমেরিকায়। যে কাজিনের ভরসায় এসেছিল সে আর দায়িত্ব নিতে চায়নি। সম্পূর্ণ অচেনা দেশে মেয়েটা দিশেহারা হয়ে পড়ে। থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই। একটা বারে স্ট্রিপ ডান্সারের কাজ নেয় শুরুর দিকে। কিছুটা বাধ্য হয়ে ওই কাজটা নিতে হয়েছিল ওকে। ড্যানিয়েল নামে একটা বাজে ছেলের পাল্লায় পড়ে যায় তখন।
ছেলেটার আন্ডারওয়ার্ল্ড কানেকশন ছিল, ড্রাগ ডিলার ছিল, ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছিল সুহানা। সেদিন চলে গেলেও পুরো ঘটনা পরদিন রাতে খুলে বলল আমাকে সুহানা। আমাকে প্রথম থেকেই ওর ভালো লেগে গিয়েছিল। স্ট্রিপ ডান্সার হিসেবে শুরুতে সার্ভাইভ করার চেষ্টা করলেও ও এখন একটা রেস্তোরাঁয় কাজ করে, ওভারটাইম করে বলে ভালোই কামাই। কিন্তু ড্যানিয়েল ওর কাছে বিভীষিকা হয়ে উঠেছিল। শত চেষ্টা করেও ওর হাত থেকে মুক্তি মিলছিল না। সুহানার জন্য আমার খারাপই লাগছিল। ওকে ড্যানিয়েলের খপ্পর থেকে বেরিয়ে আসতে বললাম। ও বলল একটা প্ল্যান আছে ওর, তবে আমাকে সাহায্য করতে হবে। তোরা তো জানিসই আসানসোলের কুলটিতে আমার বাড়ি। আমার বাবার অর্থের জোর ছিল না তেমন। লন্ডনে FRCS করার খরচ জোগাতে গিয়ে বাড়িটা বিক্রি করতে হয়েছিল বাবাকে। আমেরিকায় কার্ডিওথোরাসিক পড়ানোর মতন সামর্থ্য ছিল না। লন্ডনে রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করে কিছু টাকা জোগাড় করেছিলাম, বাকি ভরসা ছিল স্কলারশিপ। আমেরিকায় শুরুর দিনগুলো কোনো রকমের সামলে দিয়েছিলাম, কিন্তু ক্যালিফোর্নিয়া মেডিকেল কলেজে পড়ার খরচ অনেক। ভয় হতো কোর্সটা শেষ করতে পারবো তো। যে কোনো একটা হাসপাতালে চাকরি জোটাতে মরিয়া হয়ে গিয়েছিলাম তখন। লোভ, হ্যাঁ লোভই হয়েছিল আমার। অনটনের মধ্যে দিয়ে চলতে চলতে ভালো থাকার লোভ। ছেলেবেলা থেকে শুধু পড়াশোনাতেই ভালো ছিলাম, আর কি পেয়েছি আমি? কোনো শখই পূরণ হয়নি আমার। নিজেকে অবশেষে ভালো দেখতে চাওয়ার লোভ হয়েছিল। মনে হয়েছিল সামান্য একটা ব্যাপার তো, যদি ঠিকঠাক অভিনয় করে দিতে পারি, এই ঘষতে ঘষতে এগিয়ে যাওয়া জীবন থেকে মুক্তি পাব। আর আমি যা করেছি তাতে বরং একটা মেয়ে বেঁচে গিয়েছে। সুহানা ওই রাতে বলল, ড্যানিয়েলের অনেক টাকা রাখা আছে তার কাছে। আমি যদি ওকে সাহায্য করি কিছু টাকা সে দেবে। বিপদ আছে কাজটায়, ফেঁসে যাওয়ার ভয় আছে। তবু ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গেলাম। তাছাড়া কাজ সামান্য, একটা বিকৃত দেহ দেখে বলে দিতে হবে ওটা সুহানা। কিন্তু সেই কাজটা অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে করতে হবে। একই কথা পাখি পড়ার মতো রিপিট করে যেতে হবে। তদন্ত যতদিন চলবে ততদিন, সেটা 1 মাস হতে পারে, 2 মাস কিংবা 1 বছর। স্টেটমেন্ট যা দেব তার একটা শব্দও এদিক ওদিক হলে মুশকিল। সতর্ক থাকতে হবে। 1 পা পিছলে গেলেই অবধারিত ধরা পড়ে যাব। পুরো প্ল্যান রেডি করলাম দুজন মিলে। বেশ কয়েকদিন ধরে সেটা আদ্যপান্ত মিলিয়ে নিলাম। সুহানা কি করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। ও চায়ও নি আমি ওর দিকটা নিয়ে মাথা ঘামাই, কিন্তু আমার দিকটা ক্লিন থাকতে হবে, না হলে ফাঁসবো দুজনেই। বিশেষ দিনটাতে রাত 8টা নাগাদ সুহানা আর ড্যানিয়েল এলো ফ্ল্যাটে, সঙ্গে আরেকটা মেয়ে। আইহোল দিয়ে আমি পুরোটা দেখলাম। ঘণ্টা 3 পরে সুহানা বেরিয়ে গেল, আর আমি হাসপাতালে নাইট ডিউটি ছিল, দেরি না করে বেরিয়ে গেলাম। আমার প্রাপ্য টাকা আগেই দিয়ে দিয়েছিল সুহানা। পরদিন একটা মেয়ের বিকৃত বডি যখন পুলিশ শনাক্ত করতে বলল, আমি সুহানার নাম বলে দিলাম। প্রতিটা মুহূর্ত নিজের সঙ্গে লড়েছি, ঠান্ডা মাথায় সামলে রেখেছি নিজেকে। নাইট ডিউটি থেকে ফিরে কৌতূহল হলেও আমি সুহানার ফ্ল্যাটের দিকে পা বাড়াইনি। কি ঘটেছে জানা সত্ত্বেও লিফট থেকে নেমে সোজা চলে এসেছিলাম নিজের ফ্ল্যাটে। আমার ফুটস্টেপ পুলিশ খুঁজতে পারে, যে কোনো মূর্খও এটা জানে। প্ল্যান মতো চললাম। শুধু আমার জেতা নয়, সুহানাকেও জেতাতে হতো, কারণ আমার অভিনয়ের ওপরেই নির্ভর করেছিল ওর বাকি জীবনটা। ওই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মনে মনে শেষবারের মতো বিদায় জানালাম সুহানাকে। মেয়েটা ভালো থাকুক, অনেক যন্ত্রণা ভোগ করেছে, এতটা বোধহয় প্রাপ্য ছিল না। একটাই ভালো দিক, অন্ধকার রাতের পর একটা নির্মল সকাল খুঁজে পেয়েছে সুহানা, আর ওই সকাল ওর হাতের তালুতে তুলে দিয়েছি আমি। তার জন্য মূল্য নিয়েছি। শুধু একটা খটকা লাগছিল, একটা প্রশ্নের উত্তর গত 1 বছর ধরে হাতড়ে চলেছি। সুহানার সঙ্গে ড্যানিয়েলকে ওর ফ্ল্যাটে ঢুকতে দেখেছিলাম, কিন্তু বেরোতে তো দেখিনি। ড্যানিয়েলের বডিটা কোথায় গেল?